গল্পের শুরুতে দেখানো হয় সামাদ ও মুন্না ছিল দুইজন খুব ভালো বন্ধু। সামাদের হাতের নিশানা ছিল একদম পারফেক্ট, এটা তার একটা জন্মগত প্রতিভা। তাই মুন্না সামাদকে দিয়ে সবার সাথে বাজি লাগত। সেদিন গেসু ভাইয়ের লোকের সাথে তারা বাজিতে খেলছিল। এতে মুন্না জিতে গেলে গেসু ভাইয়ের লোকেরা সামাদের ভাবিকে নিয়ে খারাপ কথা বলতে থাকে। এতে মুন্না রেগে গিয়ে তাদের মারতে যায়। সামাদ মূলত একজন সহজ সরল ভাদাইম্মা টাইপের একটা ছেলে। তার পরিবার বলতেছিল শুধু তার ভাই আর ভাবি। এরপর তারা সেখান থেকে একটা নিরিবিলি জায়গায় আসে। সামাদ রিয়া নামের একটা মেয়ের সাথে প্রেম করত, তার সাথে দেখা করতেই এখানে এসেছে। মুন্না ছিল চঞ্চল আর দুষ্টু টাইপের ছেলে। মুন্না বলে, বন্ধু তুমি ভিতরে দেখা করো আর আমি বাইরে আসি। শেষ হলে বইল। তারা দেখা করে। এখানে আমরা জানতে পারি রিয়া ছিল হিন্দু আর সামাদ ছিল মুসলমান। তাই তাদের বিয়ে রিয়ার পরিবার কোনোভাবেই মানবে না। তবে তারা ঠিক করে পালিয়ে গিয়ে বিয়ে করবে। কিন্তু সামাদ তো কাজ করে না, তাহলে কোথায় থাকবে? সামাদ তখন রিয়াকে বলে, তুমি না গণিতের ছাত্রী, কোনোভাবে তোমার বাড়িতে আর একটা বছর ম্যানেজ করো, আমি একটা না একটা চাকরি ম্যানেজ করেই ফেলবো। তারপর তোমাকে ঘরে বউ করে নিয়ে আসবো, তুমি হাতে শাখা বালা এগুলো পরবা। রিয়া তখন বলে, তোমার তো বৌদি দেখার খুব শখ, তাহলে বৌদিই দেখো, আমাকে আর দেখা লাগবে না। তারপর একটা মোটরসাইকেল আসার আওয়াজ পেয়ে তারা সেখান থেকে চলে আসে। মোটরসাইকেলে আসছিল মাইনু ভাই, তার সাথে সামাদ আর মুন্না দেখা করে। মাইনু ভাই যাচ্ছিল শুটিং করতে, তারাও মাইনু ভাইয়ের সাথে শুটিং দেখতে যায়। তারা ভেবেছিল হয়তো কোনো সিনেমা শুটিং, কিন্তু সেখানে যেয়ে দেখে তারা জাতীয় শুটিং স্পোর্টস ফেডারেশনে এসেছে। মাইনু ভাই ছিল একজন শুটিং খেলোয়াড়, তিনি এখানে প্র্যাকটিস করত। মুন্না অন্য সবার দেখা দেখি বন্দুক নিয়ে একটা নিশানা ভেদ করার চেষ্টা করে, কিন্তু পারে না। তারপর সামাদও একটা মারতে চায়, দেখা যায় সামাদ একদম মাঝ বরাবর লক্ষ্য ভেদ করে। এটা দেখে মাইনু ভাই অবাক হয়ে যায়, সামাদকে বলে আর একটা লাগাতো দেখি। সামাদ আরও একটা মাঝ বরাবর শট করে। সামাদের এমন নির্ভুল নিশানা দেখে মাইনু ভাই বুঝতে পারে এর শুটিং এর উপর একটা জন্মগত প্রতিভা আছে। তাই সামাদকে ফেডারেশনে এসে ট্রেনিং করার অফার দেয়। সামাদ তখন বলে, ভাই আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের দ্বারা এইসব হবে না, আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। মাইনু ভাই বলে, আরে তুই যদি শুটিংয়ে ন্যাশনাল জিততে পারিস তাহলে স্পন্সর কোম্পানিরা তোর পিছনে চাকরি নিয়ে দৌড়াবে। তাই সামাদও তার কথায় আশা পেয়ে ট্রেনিং শুরু করে। এর মাঝে সামাদ একদিন রিয়ার সাথে দেখা করে। রিয়া অনেক সেজে গুজে তার সাথে দেখা করতে আসলে সামাদ জিজ্ঞাসা করতে রিয়া বলে, আজকাল এমন সেজে গুজেই বসে থাকতে হয়, কখন যে কে দেখতে আসে। তারপর তাদের মধ্যে অনেক কথা হয়। সামাদ বলে, আমার উদ্দেশ্য তো পদক না, আমার উদ্দেশ্য তো তুমি। চ্যাম্পিয়ন হলে তো একটা চাকরি পাওয়া যাবে। এরই মধ্যে ন্যাশনাল গেমের সময় চলে আসে। দলের একজন হেড কোচ সামাদকে ডেকে বলে, তোমার দাঁড়ানোর পজিশন তো ঠিক হচ্ছে না। সামাদ বলে, স্যার এভাবে তো আমার নিশানা ভুল হয় না। তো সামাদের এমন কথা শুনে কোচ সেখান থেকে কিছুটা নারাজ হয়ে চলে যায়। তো যাই হোক, ন্যাশনাল চ্যাম্পিয়ন গেমে সামাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিল সালিকিন নামে একটা ছেলে। সে ছিল গতবারের চ্যাম্পিয়ন। তবে সামাদ শেষে কয়েকটি দারুণ শট নিয়ে সালেকিনকে হারিয়ে দেয় আর ন্যাশনাল জিতে যায়। এরপর সে পদক নিয়ে রিয়ার সাথে দেখা করে। তবে রিয়ার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তবে সামাদ তাকে আর কোনোভাবে বাড়ি 1 মাস ম্যানেজ করতে বলে। তো ন্যাশনাল জেতায় সামাদকে নিয়ে মুন্নারা এলাকায় খুব আনন্দ করতে থাকে। তখন তাদের দেখা হয় যুবনেতা সজলের সাথে। সজল একজন বোরকা পরা মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছিল। মুন্না সামাদকে সজলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, ভাই এলাকার ছেলে শুটিংয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, খাওন দাওন হইব, টাকা পয়সা দেন। তো সজল তাদেরকে খাসি জবাই দেওয়ার জন্য টাকা দেয় আর বলে আর টাকা লাগলে লিডারের বাড়িতে আসতে। এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, সজলের সাথে থাকা মহিলা সামাদকে দেখে রহস্যজনকভাবে পা সরিয়ে নেয়। এরপরে আমাদের লিডারকে দেখানো হয়। লিডার হলো বিধু। বিধুর ব্যাপারে মুন্না সামাদকে বলে, বিধু ছিল এই এলাকার একজন সন্ত্রাসী ও ব্যবসায়ী। মুন্নার বাবা আজিজ পাঠান ছিল ওই এলাকার একজন সিনিয়র পলিটিক্যাল নেতা। তিনি সেবারের নির্বাচনে বিধুর মতো সন্ত্রাসীকে নমিনেশন দিতে চাননি, বশির নামে অন্য একজনকে নমিনেশন দিতে চেয়েছিলেন। তাই বিধুর বাসায় আজিজ পাঠানকে দাওয়াত করে বিধু। এখানে আমরা বিধুর বউকেও দেখতে পাই, তার নাম মনিকা। আজিজ পাঠান অন্য যাকে এমপি বানাতে চেয়েছিল তাকে বিধু অনেক আগেই মেরে ফেলেছিল। আর খাওয়ার পরে আজিজ পাঠানকেও ছুরি দিয়ে মেরে ফেলে। আজিজ পাঠান ছিল মুন্নার বাবা। বিধু তাকে মেরে তাদের সম্পত্তি দখল করে নেয়। তাই মুন্নার মা সেই শোকে প্যারালাইসিস হয়ে যায় আর তারা এখন একটা ছোট বাড়িতে থাকে। এরপর সামাদের জীবনে ঝড় আসতে শুরু করে। সামাদ ফেডারেশনে গিয়ে দেখে সার্ফ গেমের লিস্টে তার নাম নেই, আছে সেই সালিকিনের নাম, যাকে হারিয়ে সামাদ ন্যাশনাল জিতেছিল। সামাদ তখন কোচকে জিজ্ঞাসা করেন। কোচ বলে, তোমার বন্দুক ধরা ঠিক ছিল না, আর তুমি তো তখন জিতেছিলে কারণ তোমার লাক ভালো ছিল তাই। এরপরে সামাদ মাইনু ভাইয়ের কাছ থেকে সত্যটা জানতে পারে যে সালেকিন ছিল ক্রীড়ামন্ত্রীর আপন ভাতিজা। এই জন্য সামাদকে বাদ দিয়ে সালেকিনের নাম দেওয়া হয়েছে।
সামাদ এতে খুব মন খারাপ করে। তো মাইনু ভাই বলে সে সামাদের জন্য একটা স্পন্সর জোগাড় করবে। এদিকে রিয়ার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে যায়। সামাদ আর রিয়ার কাছে মুখ দেখাতে পারে না। রিয়া সামাদকে না পেয়ে মুন্নার কাছে চিঠি দিয়ে বলে সামাদকে পৌঁছে দিতে। এদিকে সামাদ রাজনীতির কারণে যোগ্যতা থেকেও সার্ফ খেলতে পারে না, আবার রিয়ার বিয়ে, সব মিলিয়ে খুব ডিপ্রেশনে চলে যায় এবং খুব কান্নাকাটি করতে থাকে। এই সব কিছু আর সামাদ সহ্য করতে না পেরে মুন্নার বাসায় গিয়ে মুন্নার নেশা করার জিনিসপত্র দিয়ে নেশা করে। মুন্না ছিল পাক্কা নেশাখোর। এরপর মুন্না রাতে এসে দেখে তার বন্ধুর এই অবস্থা, নেশা করে বেহুশ অবস্থায় পড়ে আসি। মুন্না বলে আজ রিয়ার বিয়ে আর তুই এসব করে পড়ে আসিস। সামাদ তখন পাগলের মতো টলতে টলতে ছুটতে থাকে। এদিকে কেউ একজন এসে খবর দেয় মাইনু ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা শুনে সামাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় আর এর মধ্যে রিয়ার বিয়ে হয়ে যায়। সামাদ কষ্টে হতাশায় আরও ডিপ্রেশনে চলে যায় এবং আরও ড্রাগস নিতে থাকে। ফলে সামাদের হ্যালোসিনেশন শুরু হয় আর সে আয়নায় নিজের আরেকটি প্রতিচ্ছবি দেখতে পায় যে তার সাথে কথা বলে। কোনোদিন ড্রাগ না নেওয়ায় এমন হুট করে এত অতিরিক্ত নেশা করায় সামাদ অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন মুন্না তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে সামাদকে দেখতে আসে সেই যুবনেতা সজল। সে মুন্নাকে কিছু টাকা দেয় ফল কেনার জন্য। মুন্না বাইরে গেলে সজল সামাদকে যুক্তি দিতে থাকে যে শালিকিনের জন্য আজ সামাদের এই অবস্থা। সামাদের যোগ্যতা থাকার পরেও তাকে সার্ফ গেম খেলতে দেওয়া হয়নি। শালিকিনের জন্যই রিয়ার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। মূলত সজল শালিকিনের উপরে সামাদকে বদলা নেওয়ার জন্য উস্কাতে থাকে। দূর থেকে তাকে গুলি করে মেরে ফেলার বুদ্ধি দেয়। এতে সজলের লাভ হলো শালিকিন সার্ফ খেলতে যাওয়ায় পার্টিতে শালিকিনের উপর সবার নজর পড়েছে। তাই পরে সজলকে সরিয়ে শালিকিনকে যদি পদে বসিয়ে দেয়, সেই জন্য সজল আগে থেকে রাস্তা ক্লিয়ার করে রাখতে চায় আর এই প্ল্যানে কাজে লাগায় সামাদকে। তো সামাদ রাগে হতাশায় সজলের কথায় শালিকিনকে মারতে রাজি হয়ে যায়। তারপর সজল কথা মতো সামাদের জন্য স্কোপ সহ স্নাইপার রাইফেল অর্ডার দেয়। এরপর আমাদের দেখানো হয় সজল বিধুর সাথে মিলে একটা গোপন অ্যাটাকের প্ল্যান করছে। আমরা বুঝতে পারি সজল ছিল বিধুর ডান হাত। বিধু সজলের উপরে অনেক ভরসাও করত। সেই সময় এরশাদ বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রনেতারা মাথাচাড়া দিয়ে উঠেছিল, তাই সেখানে অ্যাটাকের প্ল্যান করতে থাকে তারা। এরপর দেখা যায় সামাদের জন্য সেই রাইফেল এনে দিয়েছে সজল, কিন্তু সামাদ তো সিম্পল রাইফেল চালাতে অভ্যস্ত। সে এত ভারী স্নাইপার রাইফেল দিয়ে নিশানা লাগাতে পারে না। এতে সজল রেগে গিয়ে তার উপরে গালিগালাজ করতে থাকে আর সেখান থেকে চলে যেতে চায়। তখন সামাদ জেদ করে আকাশে উড়ে যাওয়া একটা পাখির দিকে নিশানা করে মারে আর সাথে সাথে সেটা মরে সজলের সামনে পড়ে। সজল তো অবাক হয়ে যায়। তারপর দেখানো হয় সজল বিধুর বাড়িতে গেলে বিধুর বউ মনিকার সাথে সজল একটু ভাব নিচ্ছে। এর নাম হলো গেসু। সে বিধুর একদম খাস লোক বলা যায়। এখানে সেই শালিকিনও আসে যার জন্য সামাদের আজ এই অবস্থা। সেও বিধুর হয়ে কাজ করে। এরপর বিধু তাদের হল দখলের প্ল্যান বুঝাতে থাকে, সাথে সাথে সজল ও সামাদকে বুঝাতে থাকে। সামাদ বলে টার্গেট এখানে থাকলে শট নিতে হবে পাশের বিল্ডিং থেকে। সজলকেও বলে সাথে থাকতে, না হলে সামাদ কেমনে বুঝবে কখন শুট করতে হবে। তাই সজল বিধুর সাথে মিথ্যা কথা বলে যে তার পেট খারাপ, সে অ্যাটাকের দিন থাকতে পারবে না। কিন্তু বিধু তাকে অনেক বিশ্বাস করত। সজলকে বলে স্যালাইন কিনে খেতে। তারপরে আসে অ্যাটাকের দিন। চারদিকে বোমা মেরে ধোয়া ধোয়া করে ফেলে বিধুর লোকজন। তারপর বিধু, গেসু, শালিকিন গোলাগুলি শুরু করতে থাকে। তখন উপরে দেখা যায় সজল আর সামাদ স্নাইপার নিয়ে শালিকিনকে খুঁজতে থাকে। এর মধ্যে সামাদ শালিকিন আর বিধুকে একসাথে পেয়ে যায় আর এখানেই সজল ডাবল গেম খেলে দেয়। সামাদকে বলে ভাগনারে ছাড় দে, বিধুকে গুলি কর। সজল সামাদের মাথায় পিস্তল ঠেকিয়ে জোর করে বিধুকে গুলি করায়। তবে সামাদ ভয়ে থাকায় ঠিক মতো মারতে পারে না, গুলি লাগে বিধুর হাতে। তারপর দেখা যায় হাসপাতালে সজল এসেছে। কিছু না জানার ভান করে সে সবাইকে বকতে থাকে, আমি একদিন নেই আর তোরা দাদার এ অবস্থা করে ফেলছস। তখন বিধু সবাইকে ঘর থেকে বের করে দিয়ে গেসুকে বলে এলাকায় বড় রাইফেল আনা নেওয়া করে কারা, খোঁজ নিতে। গেসু দুইজনের নাম বলে। বিধু তাদেরকে বলে তাদের কপাল খুলে গেছে, তাদের গিয়ে বল বিদ্যুদা দাওয়াত দিছে। সজলের এই সবে একটু সন্দেহ হয়। সে সামাদের বাড়িতে এসে সামাদকে ধমকাতে থাকে যেন সে কাউকে কিছু না বলে, তার বন্ধু মুন্নাকেও যেন না বলে। এর মধ্যে দেখা যায় সামাদ আবার সে হ্যালুসিনেশনে নিজের প্রতিচ্ছবিকে দেখতে পায়। সে কথা বলে সামাদকে আরো ভয় পাইয়ে দেয়। মুন্না তখন বাসায় এসে দেখে সামাদের এমন খারাপ অবস্থা, সে ভয়েতে কাঁপছিল। তারপরে তাদের কাছে গেসু আসে, বলে তোমার বন্ধুকে বিদুদা দাওয়াত দিছে, পাঠাই দিও। তখন মুন্না সামাদের কাছে জানতে চায় কি হয়েছে। সামাদ সব সত্য বলে দেয়। সামাদ বিধুর বাসায় যেতে চায় না, বলে ও আমাকে মেরেই ফেলবে। মুন্না তাকে বলে আমিও তোর সাথে যাব, তোর ভয় নেই। তারপর দেখানো হয় মুন্না একা গিয়েছে বিধুর বাড়িতে।
সেখানে আমরা দেখি বিধু সেই অস্ত্র ব্যবসায়ী যার থেকে সামাদের জন্য সজল রাইফেল কিনেছিল তাকে মেরে ফেলেছে। এটা দেখে সামাদ ভয়ে কাঁপতে থাকে, আর বিধুও কিভাবে যেন জেনে গিয়েছে যে সজল সামাদকে দিয়ে তার উপরে গুলি করেছে। তখন সামাদ বিধুর পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তবে দেখা যায় বিধু তাকে মারে না, উল্টো তাকে কিছু টাকা দেয় আর গেসুকে দিয়ে একটা গোপন আস্তানায় পাঠিয়ে দেয়। সব ঠিক না হওয়া পর্যন্ত সামাদকে এখানেই থাকতে বলে। এরপরে সজলকে কে যেন ফোন দিয়ে সাবধানে থাকতে বলে। একদিন গেসু সামাদের জন্য একটা বিদেশি মদ আনে, বলে বিধুদা নতুন কাজ দিছে, মানিক নামে একজনকে মারতে হবে। কাজটা সামাদ করতে চাইছিল না, আর না করলেও তার উপায় নেই, বিধু তাকে মেরে ফেলবে, তাই সে বাধ্য হয়ে করে। এর কয়েকদিন পর আবার গেসু আসে, বলে সজলের খোঁজ পাওয়া গেছে, তাকে মারতে হবে। জায়গায় গিয়ে তারা সজলের জন্য অপেক্ষা করতে থাকে, তবে সজল আসে না। তখন গেসু সামাদকে একটা উপদেশ দেয় যে ছোট ভাই, হিট করতে যেয়ে যদি দেখো টার্গেট মিসিং, তাহলে বুঝবা তুমি নিজেই তখন টার্গেট, সাথে সাথে কাউন্টার অ্যাটাক আসতে পারে। তো সজলকে না পেয়ে তারা সেখান থেকে চলে আসে। এই বিষয়টা গেসু বিধুকে জানায়। বিধুও খুব চিন্তায় পড়ে যায়, এই ইনফরমারটা কে? সামনের শত্রুর থেকে পিছনের শত্রু বেশি ডেঞ্জারাস। এরপর আমরা দেখি বিধু একজনের বডিগার্ডকে সামাদকে দিয়ে মাথা উড়িয়ে দিয়ে তার বাড়ি লিখে নেয়। তারপরে বেশ কিছুদিন কেটে যায়, সজলের কোনো খোঁজ পাওয়া যায় না। তাই সামাদকে আন্ডারগ্রাউন্ড থেকে বাইরে খোলামেলা চলাফেরা করতে বলে এবং সামাদকে আত্মরক্ষার জন্য একটি বন্দুকও দেয়। অনেকদিন পর সামাদ আর মুন্না দুই বন্ধু একসাথে হয়, তারা খুব খুশি ছিল। অন্যদিকে শালেকিন বিধুর কাছে সজলের খোঁজ নিয়ে আসে। বিধু তখন গেসু আর তাবিজ মুক্তারকে নিয়ে তাকে মারতে বের হয়। তাবিজ মুক্তারও হলো বিধুর খুব কাছের লোক। সে মূলত তাবিজের মধ্যে বারুদ দিয়ে ছোট বোম বানাতো, তাই তার নাম তাবিজ মুক্তার। এর মধ্যে দেখা যায় কেউ একজন সজলকে বারবার ফোন দিচ্ছে, মনে হয় বিধুদের যাওয়ার খবর দেওয়ার জন্য। তো বিধু আর গেসু আগে চলে আসে আর তাবিজ মুক্তার পিছে আসছিল। তারা দুইজন সেখানে যেয়ে দেখে সজল নেই, সিগারেটও জ্বলছিল, মানে সজল একটু আগেও এখানে ছিল। তাদের আসার খবর কেউ সজলকে জানিয়ে দিয়েছে। তখন বিধু গেসুর উপর সন্দেহ করে যে তুই খবর দিছস সজল রে। গেসু বলে, দাদা আমি তো আপনার সাথেই ছিলাম, আমি কি করে খবর দিব? তাহলে মনে হয় তাবিজ মুক্তার দিছে, ও তো আমাদের পরে আসছে। তখন এটা বিধুরও মনে ধরে। সেদিন সন্ধ্যায় বিধু তাবিজ মুক্তারকে তারই তাবিজ বোমা দিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এরপর বিধু বাসায় এসে তার বউ মনিকার সাথে কথা বলে। আমার কেন জানি না মনে হচ্ছে শত্রুটা এখনো থেকেই গেল। মনিকা বলে, এভাবে নিজের লোকেদের মারা ঠিক হচ্ছে না, আমার মনে হয় কাজটা সামাদই করেছে। বিধু তখন বলে, না, সামাদের বয়স কম, ও এমন কাজ করার সাহস পাবে না। অন্যদিকে সামাদের সেই প্রতিচ্ছবি সামাদের সাথে কথা বলে, মুক্তার বিধুর এত কাছের লোক, তাও ওকে মেরে ফেললো, তোকেও একদিন মেরে ফেলবে, তুই তো বিধুর অনেক কাজের সাক্ষী। এরপর হঠাৎই একদিন দেখা যায় গেসু রক্তমাখা অবস্থায় বিধুর বাড়িতে আসে, বলে, দাদা আজ আমার উপরে সজল অ্যাটাক করেছে। এতে বিধুর মাথা গরম হয়ে যায়। সে গেসুরে রেস্ট নিতে বলে আর বলে, সজল রে আমি খাইছি। এরপর 6 মাস কেটে যায়। সামাদ বাসা থেকে বেরই হতো না, সারাদিন ঘরে বসে থাকতো, ঘুমাতো না, খেত না। অন্যদিকে বিধু তার বউ মনিকাকে কোনো কারণে কলকাতায় পাঠিয়ে দিতে চায়। এখানে একটা বিষয় খেয়াল করা যায়, মনিকার গালে একটা মারের দাগ। এটা কিভাবে হয়েছে আমরা একটু পরে জানতে পারবো। তো সামাদ আর মুন্না সেদিন ঘুরতে বের হয়। মুন্না বলে, আজ বেদের মেয়ে জ্যোৎস্না মুভি দেখবো, মুভিটা নাকি সেরকম হিট হয়েছে। তারপর দুই বন্ধু বাসায় এসে নেহারি খাবো। এদিকে বিধু মনিকাকে ব্যাগ গোছায় কলকাতায় পাঠিয়ে দিচ্ছিল। তখন গেসু এসে বলে, দাদা সজল তো আলুবাজারে আপনাকে মারার প্ল্যান করছে। এটা শুনে বিধু আরো খেপে যায়, বলে, ওরে আজ খাইছি, মেশিন বের কর। তখন মনিকা বিধুকে যেতে বাধা দেয়। বিধু তার কথা শোনে না আর গেসুকে বলে, তুই তোর বৌদিকে স্টেশনে দিয়াই, আমি আজ সজলরে একাই খাইছি। এরপর বিধু তার দলবল নিয়ে সেখানে অ্যাটাক করে। তবে সেখানে সজল আগে থেকেই বিধুকে মারার জন্য বসেছিল। এখানে বিধুর সব লোকেরা একে একে মারা যায় আর বিধুও ঠিক মতো শুট করতে পারছিল না, তাই সে পালানোর চেষ্টা করে। তখন সজল তার পায়ে গুলি করে। এতে বিধু এক জায়গায় বসে পড়ে আর তার বুলেট চেক করে, দেখে বুলেটে কোনো বারুদ নেই, এই জন্য তার গুলি কাজ করছিল না। তখন বিধু আসল প্ল্যানটা বুঝতে পারে, গেসু এই সজলের সাথে হাত মিলিয়ে তার সাথে বেইমানি করেছে। তখন বিধু সজলকে বলে, শুভ কামে দেরি করতে নেই, এবং সজল বিধুকে মেরে ফেলে। বিধু মারা যাওয়ায় তার জায়গা গেসু দখল করে নেয়। গেসু তখন সজলকে ফোন করে বলে, সামাদকে আমাকে দিয়ে দাও। এদিকে সামাদ আর মুন্না মুভি দেখে ফিরে আসছিল। তখন তারা দেখে এলাকা একদম চুপচাপ। একটা লোকের কাছে জিজ্ঞাসা করলে সে বলে, বিধুকে সজল মেরে ফেলেছে, তাই ভয়ে সবাই ঘরের ভিতরে। তখনই কারা যেন এসে তাদের উপরে অ্যাটাক করে বসে। এতে তারা দুইজন দুই দিকে গিয়ে পলায়।
একটু পরে সামাদ যেখানে পালিয়েছিল সেখানে কেউ একজন মুন্নাকে তার সামনেই ছুরি দিয়ে খুশিয়ে খুশিয়ে মেরে ফেলে। পুরো মুভির মধ্যে এই সিনটা ছিল সবচেয়ে দুঃখের। সামাদের সামনেই তারই জানের বন্ধুকে এভাবে মারতে দেখে সে। তারপরে সামাদ মুন্নার বাড়িতে ফিরে আসে। মুন্নার মা সামাদের কাছে মুন্নার কথা জিজ্ঞাসা করলে সে কি করে মুন্নার মৃত্যুর কথা তার মাকে বলবে বুঝতে পারছিল না। তাই সামাদ বলে মুন্নার আসতে একটু দেরি হবে। এরপর সামাদ সেখান থেকে ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি সেই আন্ডারগ্রাউন্ডের বাড়িতে চলে যায় যেখানে গেসু তাকে প্রথমে নিয়ে গিয়েছিল। এরপর সেখানে গেসু আসে। গেসু বিভিন্নভাবে সামাদকে পটাতে থাকে, বলে সজল বিদুদারে মারছে, এখন তোমাকেও মারবে, আমি আর তুমি এখন এক দল। বিদুদা মরার কারণে এখন এমপির পোস্ট পাবে মনিকা বৌদি। মনিকা বৌদি কলকাতা থেকে আসার পর সজল তাকে খেয়ে দিবে, তাই তার আগে আমাদের সজলকে মেরে ফেলতে হবে, না হলে সজল এখন আমাদের সবার জন্যই বিপদ। সামাদও তার কথাই কনভিন্স হয়ে যায় এবং সজলকে মারতে রাজি হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি গেসুই মূলত এই সবকিছুর মাস্টার মাইন্ড। সে প্রথমে সজলকে হাত করে বিদুদাকে মারলো, এখন সামাদকে হাত করে সজলকে মেরে তার রাস্তা ক্লিয়ার করতে চায়। তো রাতে সজল গেসুর সাথে দেখা করার জন্য বিদুর বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে মনিকা বৌদি, বলে আপনি না কলকাতায়? মনিকা বলে আমি এখন তাদের নাচের পুতুল হয়ে গেছি। সজল আমাকে মেরে নমিনেশন নিতে চায় আর গেসু আমাকে হাত করে সব ক্ষমতা দখল করতে চায়। এখনই সময় বিদুদার খুনিকে মেরে ফেলা। এতে সামাদ আরো উত্তেজিত হয়ে যায়, গেসুর সাথে চলে যায় সজলকে মারতে। সজল তখন একটা লঞ্চের মধ্যে মেয়ে নিয়ে ফুর্তি করছিল। সামাদ দূর থেকে স্নাইপার দিয়ে সজলের মাথা উড়িয়ে দেয়। এদিকে সজল মরে যাওয়ায় গেসু খুব আনন্দিত হয়, তারা পার্টি করে। তবে দেখা যায় সামাদের কেন যেন মন খারাপ। তখন গেসু বলে ছোট ভাই মন খারাপ করলে কি হবে, টাকা নাও মজমাস্তি করো। এরপরে গেসু একটা ছুরি বের করে মদের বোতলের মুখ কাটার জন্য। এটা দেখে সামাদের চোখ কপালে উঠে যায়। সে দেখেই চিনে ফেলে এটা তো সেই ছুরি যা দিয়ে মুন্নাকে মারা হয়েছিল। তখন সামাদ বুঝে ফেলে মুন্নাকে গেসুই মেরেছিল। সামাদের মাথায় আগুন জ্বলে ওঠে। তবে সামাদ কিছুতেই বুঝতে পারছিল না গেসু কেন মুন্নাকে মারলো। সামাদ সেখান থেকে বাড়ি আসে। এসে গেসুকে ফোন দিয়ে বলে ভাই কিছু টাকা লাগতো, 12টার দিকে আপনি বাড়ির সামনের রাস্তায় এসে একটু দিয়ে যেন। গেসুও রাজি হয়ে যায়। তারপরে সামাদ দূর থেকে বন্দুক তাক করে গেসুর আসার জন্য অপেক্ষা করে। তবে 12:30 বেজে যায়, গেসু আসে না। তখন সামাদের গেসুর বলা কথা মনে পড়ে, হিট করতে গিয়ে যদি দেখো টার্গেট মিসিং তাহলে বুঝবা তুমি নিজেই তখন টার্গেট। আর তাই হয়। গেসু এসেই সামাদের উপরে গুলি করতে থাকে। সেখানে অনেক গোলাগুলি হয়। সামাদের মাথায় ছিল আগুন। সে গেসু সব লোকেদের একে একে মেরে ফেলে এবং গেসুকেও গুলি করে। সামাদ গেসুকে জিজ্ঞাসা করে মুন্নাকে মারলি কেন। গেসু মৃত্যুর আগে সব সত্যি কথা বলতে থাকে। সামাদকে দলে নিয়ে সজলকে মারার জন্যই মুন্নাকে গেসু মেরেছে, যাতে সামাদ মনে করে সজল সামাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য মুন্নাকে মেরেছে, যাতে সামাদকে দিয়ে সজলকে সে মারাতে পারে। তবে মরার আগে গেসুর মুখ থেকে আসে এই মুভির আসল টুইস্ট। আমরা মনে করি সবকিছুর পিছনে মাস্টার মাইন্ড ছিল গেসু, কিন্তু না, সব থেকে বড় মাস্টার মাইন্ড ছিল বিধুর বউ মনিকা। আর এখানেই বেরিয়ে আসে আসল সত্য। মনিকাকে তুলে নিয়ে সে বিয়ে করেছিল বিধু। দিনের পর দিন তার উপরে অত্যাচার করত। মনিকা এই অত্যাচার থেকে বাঁচতে বিধুর কাছের 2 লোক গেসু ও সজলকে হাত করেছিল আর বিধুর সব টাকার সমান ভাগ দুইজনকে দেওয়ার আশা দিয়েছিল। মনিকার সজলের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল, যে কারণে পুরো সিরিজে এই মনিকায় সজলকে বিধুর আসার খবর দিত। তবে বিধু এটা পরে বুঝতে পারে। সে এসে মনিকাকে মারে, যার জন্য মনিকার মুখে একটা দাগ দেখেছিলাম আমরা। তবে মনিকা এত চালাক ছিল যে সে অভিনয় করে বিধুকে হাত করে ফেলেছিল। এছাড়াও বিধুর মারা যাওয়ার দিন তার বুলেট থেকে সব বারুদ বের করেছিল এই মনিকাই। তারপর সে গেসুর সাথে সম্পর্ক করে সজলকে সরিয়ে দেয়। এই সব যখন সামাদ এসে মনিকাকে বলতে থাকে তখন মনিকা অস্বীকার করে, বলে তোমার কাছে কি প্রমাণ আছে। সামাদ হাসতে হাসতে বলে সব থেকে বড় প্রমাণ আমি নিজেই। মুভির প্রথমে আমরা সজলকে দেখেছিলাম একজন বোরকা পরা মেয়ে নিয়ে যাচ্ছিল। সে আবার সামাদকে দেখে পা সরিয়ে নেয়। সে ছিল এই মনিকাই। সেই মেয়ের পায়ে যে রিং ছিল সেই রিং এখন মনিকার পায়েও। এখানেই মনিকা ধরা খেয়ে যায় আর সব স্বীকার করে নেয়। মনিকা বিধুর হাত থেকে বাঁচতে সজলের সাথে সম্পর্ক করে। তবে সজল মনিকাকে ব্যবহার করে বিধুকে মেরে দেয়। এতে মনিকা বুঝতে পারে সজল তাকে ব্যবহার করেছে, তাই গেসুকে হাত করে মনিকা সজলকে মেরে দেয়। আর সব জোট এখন সামাদ গেসুকে মেরে খুলে ফেলে। যাই হোক, এখন সামাদ আর মনিকা দুজনের অবস্থা একই হয়ে গেছে। মনিকা একটা স্বাভাবিক জীবন চেয়েছিল আর সামাদ রিয়াকে ভালোবেসে সুখে থাকতে চেয়েছিল। এখানে সামাদকে ইমোশনাল দেখে মনিকা তাকে কাছে আসার অফার দেয়। বিধু সজল কেউ না থাকায় মনিকা এখন এমপির পদ পাবে। আর তার আশেপাশে সবচেয়ে বিশ্বাসী হলো একমাত্র সামাদই।
এরপরে আমাদের দেখানো হয় মনিকা বেডে শুয়ে আছে আর সামাদ তার পাশে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সামাদের সেই প্রতিচ্ছবি বলতে থাকে, কি করবি, খায়া দে, কেউ জানতেই পারবে না, তুই হবি সর্বেসর্বা। মেয়ে তো এখন হাতি হয়ে গেছে, মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আর এখানে এই গল্প শেষ হয়ে যায়। মুভির ব্যাপারে বলতে গেলে এক কথায় ছিল অসাধারণ। মুভির গল্প, সিনেমাটোগ্রাফি এক কথায় ছিল দুর্দান্ত। মুভিতে বাস্তব কাহিনীর কিছু চিত্র ফুটে উঠেছে, বিশেষ করে সামাদের চরিত্রটা রাজনীতির শিকার হয়ে নিজের ভালোবাসাকে হারানো এবং তার শেষ পরিণতি। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকেন।